ছেলে অন্যায় করেছে, সবচেয়ে বড় দোষ করেছে, ছোটরাও সেটা হয়তো করবে, এর জন্য দিনরাত শুনতে হয়। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বহু টক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো জানোই তোমরা এখন আমার বাড়ির পরিস্থিতি, তো সেই মতন ছেলে সকালে ঘুম থেকে উঠে ছেলের বিছনাটা সুন্দর করে বানিয়ে ফেললাম। আর হ্যাঁ, তার আগে আজকে ঘুম থেকে উঠেই গেছিলাম মন্দিরে, কারণ এইবার আমাদের নিয়ম পালনের দিন শেষ হয়ে এসছে। তো সেই ব্যাপারেই মন্দিরে জানতে গেছিলাম। তো আজকে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 8:30 বাজে। তো একটু দেরি হয়ে যাওয়াতে বড় একটু হাতে হাতে গুছিয়ে দিল, যেটা বর প্রায় করে থাকে। তো আমি সকালে উঠেই দেখলে মন্দির থেকে ঘুরে এসেই আগে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, মানে যেগুলো রোজ বিছানায় চাদর টাদর চেঞ্জ করেছি আর যেগুলো আমরা সকালে বাসি জামা কাপড় ছেড়েছি, তো সেগুলো আগে ডেটল কমফর্ট দিয়ে ধুয়ে দিলাম। তো বর মিলে দিল। আর তারপরে আমি বাসন মেজে ঘর পুছে স্নান টান করে ধূপকাঠি দেখিয়ে চলে এসেছি রান্না করতে। তো এখন তো শার্পও ইউজ করব না আমরা, তো যেটা যা জামা কাপড় হয় সেটা সব ডেটল কমফর্ট দিয়েই ধুতে হয়। আর রোজেরটা চেঞ্জ করে দিই, কারণ সবাই বলছে বা আমিও যেটা মানি, এগুলো ঠাকুর দেবতার তরফ থেকেও মানা যেতে পারে, সায়েন্সের দিক থেকেও মানাটা উচিত। এগুলো একটা ভাইরাস টাইপের জিনিস, তো একজনের থেকে অন্যজনের যাতে না হয় ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা যতটা রাখতে পারবে ততটা ভালো। ওই জন্য রোজের আমি যে বেডশিটগুলো ইউজ করে আমার বিছানায় থাকে, ছেলে শয়, আমি রোজ সেগুলোকে ডেটল দিয়ে ধুয়ে দিই। প্লাস আমাদের যেসব জামা কাপড় আমরা পরছি রেগুলার, সার্পও দিয়ে যেহেতু কাচতে পারছি না, তো রোজ সেগুলোকে আমি ডেটল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো কাজ এখন সত্যি বেশি নেই, আবার ভাবতে গেলে একটু ঘুরিয়ে করতে হচ্ছে। যেই কাজগুলো আমরা যেমনভাবে রোজ করে থাকি সেগুলো আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, সেইভাবে করতে করতে তো ওগুলো আমাদের খুব একটা বেশি মনে হয় না কাজ করছি, কারণ জানি রোজই করি। কিন্তু যখন লাইফে একটু চেঞ্জেস আছে তখন মনে হয় যেন কাজটা একটু কঠিন মনে হয়। সার্ফ সাবান ইউজ না করলেও রোজ অত জামা কাপড় জলে ধুতে না একটু কেমন কেমন লাগে, কিন্তু কেমন কেমন লাগলে হবে না, যেমনটা নিয়ম তেমনটা তো করে নিতেই হবে, তাই না? ওই জন্য তারপর সকালে বাসি ঘর পুছে আর স্নান করে রান্নায় চলে এলাম। তো আজকে মন্দিরে গিয়ে জানতে পারলাম যে 5 দিনের থেকেই ছেলেকে দিতে হতো ঘি দিয়ে আলু ভাজার পরোটা, ঘি দিয়ে। তো আমার ছেলেদের তো আজকে কি বলবো, লটারি লেগেছে বলতে পারো বন্ধুরা। খুবই খুশি দুই ছেলে, কারণ এত দিন ধরে কন্টিনিউ সেদ্ধ খেয়ে যাচ্ছে। আমরা বড়রা আমাদের কোনো ব্যাপার না, আমরা তো যে কোনো নিয়ম, যে কোনো জিনিস আমরা করি মন থেকে, কারণ আমরা বুঝি জিনিসগুলো। আর বাচ্চারা তো বোঝে না, তাই না? তো ওদের জন্য খুব কঠিন ছিল জার্নিটা। তবে হ্যাঁ, আমার ছেলেরা খুব নিষ্ঠা দিয়ে সব কিছু পালন করেছে। তো এই যে এখানে আজকে সেটাই রান্না করছি, মন্দির দিয়ে যেটা বলেছে আলু ভাজা করব আর ঘি দিয়ে পরোটা করব। তেল হলুদ খেতে নেই, তো ঘি দিয়েই বলেছে করতে। তো এটাই হচ্ছে সকালের নাস্তা। আর আমার তো বন্ধুরা কি বলবো, বিয়ের পর থেকে মানাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। মন মানেই না, যখন কিছু কান দিয়ে শুনে নিই যে আচ্ছা এইটা নিয়ম, আচ্ছা এটা আমি তাহলে করব। এই রকমটা আমার একটু অভ্যাসও বলতে পারো বন্ধুরা। সবসময় ভাবি আমার যদি একটু মানাতে ঘরের স্বামী বাচ্চা সংসারে একটু ভালো হয়, তাহলে সেই মানাটাতে ক্ষতি কী? আর তারপরে কিছু কিছু জিনিসে দেখবে বন্ধুরা অভ্যাসেও একটু পরিণত হয়ে যায়। বিয়ের পর থেকে এই কিছু কিছু জিনিস অভ্যাস মতন হয়ে গেছে। যেমন এই যে আমি বাড়ির বড় বউ, আমি আমার বাবার বাড়িতে ছোট মেয়ে, বিয়ে হয়েছে, বিয়ে করে এসেছি বড় বউ হয়ে। আর বড় বউ হয়ে বিয়ে করে আসার পর থেকে শাশুড়ি শ্বশুর বা যারা গেস্টরা আসতো, তারা সবসময় আমাকে একটা জিনিস বোঝাতো, তুমি বড়, তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো, তুমি ঠিক থাকবে, না হলে তোমার দেখে তোমার যারা ছোটরা আছে তারাও সেই অন্যায়টা করবে, সেই ভুলটা করবে। তোমাকে সব কিছু বা আমার মাথা শ্বশুর শাশুড়ির সব কথা মাথা নত করে মেনে নিতে হবে। তুমি যদি কোনো কথার এগেনস্ট কিছু করো বা কিছু ঝগড়া অশান্তি করো, তাহলে তোমার ছোটরাও সেটা দেখে তোমাকে শিখবে। তো তোমার এটা করতে হবে, তোমার এটা করা উচিত, তোমার এটা করার নিয়ম। তো এই সবগুলোর মধ্যে দিয়ে কোথাও না কোথাও নিয়ম পালাটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু বন্ধুরা একটা কথা আমি আজকে আমার ম্যারিড লাইফ থেকে আমার বিয়ের জীবন থেকে আমি কিন্তু খুব ভালো একটা অভিজ্ঞতা পেয়েছি। এই যে আমাদের বড়রা আমাদেরকে বলে আমার কেস ব্যাপারে যেটা হয়েছে
হচ্ছে, যেহেতু আমি একটা মানে মানে আলাদা কাস্টের মেয়ে, সেই হিসাবে আমার ক্ষেত্রে এই জিনিসগুলো শুনতে হয়েছে। সবার হয়তো নাও হতে পারে। এই যে কথাটা বলে যে তুমি বড়, তুমি এটা করলে তোমার ছোটরা এটা করবে, তুমি মুখের ওপরে কথা বলবে না, তুমি কোনো নিয়ম মানে কি বলবো তাচ্ছিল্য করবে না, হ্যাঁ, তুমি ঠিক মতন থাকবে সভ্য ভদ্রভাবে, তাহলে তোমার পরে যারা আসবে তারাও ঠিক সেরকমটাই করবে। তো আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই কথাটা কি আদৌ সত্যি হয়। আমরা বড়রা যারা আগে আসি শ্বশুরবাড়িতে, তারা যেভাবে সব কিছু নিয়ম নিষ্ঠাগুলো পালন করি, আমাদের পরে যারা আসে তারা কি আদৌ এগুলো করে থাকে? আমরা তো করি না, আমাদের দেখে তো তারা শেখে না। তারপরেও কেন তারা এগুলো করে যেগুলো করা উচিত না, বা যেগুলো আমরা কোনো দিন করিনি, আর না করেও আমাদের অনেক কিছু শুনতে হয়েছে। তো সেই উত্তরগুলো কে দেবে বন্ধুরা বলো তো? কিন্তু আমি নিজের জন্য খুব প্রাউড জানো বন্ধুরা, কারণ আমি আমার বিয়ের লাইফে আমি ভাবি যে আমাদের বাঙালিদের নিয়মের থেকে আমাদের বিহারিদের নিয়মটা অনেক ডিফারেন্স। কিন্তু আমি নিজেকে প্রাউড এই জন্য ফিল করি কারণ আমি আমার শ্বশুরবাড়িতে আমি বিহারিদের সব নিয়ম মেনেই থেকেছি। কিন্তু আমার পরে যারা এসছে তারা বিহারি মেয়ে হয়ে হয়তো অতটাও করতে পারেনি যতটা আমি একটা বাঙালি মেয়ে হয়ে করে দেখিয়েছি। তো এটার জন্য আমি নিজেকে প্রাউড ফিল করি। আর আমি এই জন্য করেছি বন্ধুরা, এইটা না যে আমি করেছি আমার বড় পরে ওরা এসে করবে বলে বা ভয়ে করেছি, এমনটা না কিন্তু বন্ধুরা। আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, বাবা মার মাথা তখনই নিচু করে চলে এসেছি। তো সেই পরিস্থিতিতে মাথায় সবসময় একটা জিনিসই ঘুরতো, বা মাকে যেভাবে দেখে এসেছি সংসার করতে, তো আমি মায়ের কথাটাই মাকে দেখেই মনে ইয়েটা ছিল যে সংসার করতে এসেছি, সংসারে খারাপ ভালো অনেক পরিস্থিতি আসবে, অনেক বড়রা অনেক কথা বলে, কিন্তু সেই সব কথা মাথা নত করে শুনে আমাদের সংসারে করে যেতে হয়। এটা মায়ের থেকে শেখা অবশ্যই বন্ধুরা। তো সেই মনোবৃত্তিটা নিয়েই কিন্তু শ্বশুরবাড়িতে থেকেছি বলে আজও সুন্দর করে সংসার করে তুলেছি। আর আজকের দিনে সেই শ্বশুরবাড়ির মানুষগুলো কিন্তু আমার খুবই প্রিয় আর আমার খুব ভালোবাসার, যেটা একটা সময় ছিল না। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমি আমার ম্যারিড লাইফের অভিজ্ঞতা দিয়ে এটা বলতে পারি, এটা কোনো দিন কেউ বলতে পারে না যে বাড়ির বড়রা সবটা পালন করলে বা পরে যারা আসে তারা সবটা করতে পারে না। হয়তো এমনটাও হতে পারে বড়রা যেটা করে দেখাতে পারে না, বাড়ির ছোটরা কিন্তু সেটা করে দেখিয়ে দেয়। আবার অনেক সময় এটাও হতে পারে বড়রা আগে আসে বলে বড়দের একটু বেশিই সব কিছুতে শেখানো হয়, কিন্তু ছোটরা হয়তো সেই জিনিসগুলো শেখার কোনো ইম্পর্টেন্টই দেয় না। আর আমার ক্ষেত্রে বেশি আমার জার্নিটা আমি মনে করি একটু বেশি কষ্টের ছিল, কারণ আমি একটা বাঙালি মেয়ে একটা বিহারি ফ্যামিলিতে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল, তো সেই জায়গাটা আমার একটু কঠিন ছিল। কিন্তু যাই হোক, জীবনসাথীর একটু সাপোর্ট ছিল অবশ্যই। আর তো সেই হিসাবে জার্নিটা অনেকটা কষ্ট ছিল না। আর কষ্ট থাকলেও বা বন্ধুরা যখন চোখে জল আসে, সেই জলটা পোছার যদি কেউ একটা সাথে থাকে তাহলে হয়তো অত কষ্ট হয় না। তো সেইটা আমার জীবনসাথী ছিল। ও হয়তো ওর বা আমার এগেনস্টে গিয়ে আমার জন্য কোনো ডিসিশন নিতে পারেনি, কিন্তু ও আমার চোখের জলটা পুছেছে, এটাই আমার কাছে অনেক ছিল বন্ধুরা। তো এই পাওয়াটাই বা কতজন পায়, বা এই পাওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া ছিল। তো যাক বন্ধুরা, অনেক গল্প হয়ে গেল আমার পুরনো দিনের কথা নিয়ে। তো এইভাবেই রোজ তোমাদের সাথে ভাবি আমার জীবনের কাহিনিগুলো একটু একটু করে শেয়ার করব আর তোমাদের সাথে সম্পর্কটা গভীর করে নেব। তো দেখলেই বন্ধুরা, প্রথমে তো আলু ভাজা পরোটা করলাম, ছেলেরা খুব তৃপ্তি করে খেয়েছে। খাওয়ার পরে কোথাও যেন একটা ওদের মনে প্রশ্ন থেকে গেছে, মা তেল দিয়ে হলুদ দিয়ে কবে ভাজাটা করবে? আহারে আমার বাচ্চাগুলো, যাক ওটা আজ না তো কাল হবেই। তো আর তারপর খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু খাইনি বন্ধুরা আর পরোটাটা, কারণ আমি মা হয়ে ভাবলাম থাক আমি নাহলে ভাজা পরোটা আর একটা দুটো দিন মেনেই নিই। তো রাতের এক মুঠো পান্তা ছিল, আমি সেটাই খেয়েছি, আর ওই আলু ভাজাটা খেয়েছি, বাট পরোটাটা খাইনি। আর তারপর তো একটু তোমাদের সাথে শর্ট শেয়ার করেছি, তোমরা দেখেই নিও। আর এখানে দেখে নাও, আমি আবার কাঁচকলা কেটে নিলাম। তো এটাও বলেছে অবশ্যই খেতে আমার ছেলেকে কাঁচকলা ভাজা ঘি দিয়ে। তো সেটাই এখানে ওই একটুখানি ঘি দিয়েছি, আর দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নুন দিয়ে ভাজবো, আর অবশ্যই একটু হালকা জল ছেটা দেবো, না হলে হয় না ঠিক মতন সিদ্ধ। হালকা জল ছেটা দিয়ে
বেশ ভালো করে ঢেকে 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 ভেজে নেব। আর খুব তো একটা বেশি লাল হবে না, কারণ একটু যে কোনো ভাজা দেখবে বন্ধুরা, আমরা একটু তেলটা বেশি দিলে একটু ভাজাটা ঝুরঝুরে লাল লাল হয়। আর তার উপরে কলার ভাজা তো এমনিই কড়াতে সেটে যায়। তো যাই হোক, দেখো বন্ধুরা, খুঁচে খাচ্ছে কোনো রকম ভেজে নিলাম। তো তোমাদের আর কড়াটা দেখালাম না, কারণ কড়াটা দেখলে তোমরা একটুই রাগ করে ফেলবে, কারণ কড়াটাতে আগে আলু ভেজেছিলাম, সেই কড়াতেই ভেজেছি। তো তারপর দুপুরবেলা সমস্ত রান্নাবান্না শেষ করে ঘর বারান্দা পরিষ্কার করে এই যে ছেলেকে ধূপধুনো দেখিয়ে দিলাম। এখন বাজে প্রায় 1:20। আর আজকের ব্লগটা তোমাদের সাথে আজকেই শেয়ার করব, কারণ তোমাদের বলেইছি আমি এখন রোজের ব্লগ রোজ শেয়ার করছি। আর দেখতেই পেলে ঘর বারান্দা পরিষ্কার, রান্না কী করেছি সেটাও তোমরা দেখে নাও। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করেও। আর নতুন বন্ধু হলে আমার পরিবারে এসো। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে।